সাক্ষ্য জোর করে কোলে তুলে ঝিলকে নিজের গাড়িতে তোলে এবং সে ঝিলকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং সে কোলে করে ঝিলকে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় সাক্ষ্য গাড়িতে করে ঝিলকে নিয়ে যেতে চাইলে ঝিল বলে, না, আমি তোমার গাড়িতে যাব না, দরকার হলে আমরা রিকশায় করে বস্তিতে যাব। এরপর এক নার্স হুইল চেয়ার নিয়ে আসলে ঝিলকে সবাই ধরে হুইল চেয়ারে বসিয়ে দেয়। তখন ঝিলকে নিয়ে মিলি আর মিনু চলে যায়। এদিকে তখন চৈতি মনে মনে বলে, যাক বাবা, একটা আপত্তি হলে বিদায় হলো। এবার ভালোই ভালোই ঝিল সাক্ষ্যকে ডিভোর্সটা দিয়ে দিলেই সে সাক্ষ্যকে বিয়ে করবে। এদিকে তখন দেখা যায় ঝিল হাসপাতালের সামনে হুইল চেয়ারে বসে আছে আর মিলি আর মিনু রিক্সা ডেকেছে তারা বাড়িতে ফিরবে বলে। ঠিক তখনই দেখা যায় সাক্ষ্যকে। সে ঝিলের সামনে এসে গাড়ি নিয়ে দাঁড়ায়। সে একবারও কিছু না জিজ্ঞাসা করেই সে ঝিলকে কোলে তুলে নেয়। সাক্ষ্য বলে, চলো, অনেক হয়েছে, এবার গাড়িতে ওঠো। ঝিল তখন কোল থেকে নামার চেষ্টা করে এবং সে বলতে থাকে, না, আমি যাব না, আমি রিকশায় যাব, আমি আপনার গাড়িতে করে বাড়িতে ফিরবো না। কিন্তু সাক্ষ্য একদম কঠিন গলায় বলে, ঝিল, আর একটা কথাও বলবে না। ডাক্তার আমি, তোমার অবস্থাও আমি জানি, তুমি দুর্বল, তুমি রিকশায় যেতে পারবে না। এই বলে সাক্ষ্য সরাসরি ঝিলকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। এদিকে তখন মিনু হতবাক হয়ে যায়। সে বলে যে, বাবা, তুমি কি করছো এটা? কিন্তু তখন সাক্ষ্য কোনো উত্তর না দিয়েই গাড়ির দরজা বন্ধ করে দেয়। এদিকে তখন এই দৃশ্য দেখে চৈতির মাথা গরম হয়ে যায়। সে রাগে লাল হয়ে যায়। সে সাক্ষ্যর কাছে এগিয়ে এসে বলে, সাক্ষ্য, তুমি এটা কি করছো? ঝিল যখন যেতে চাইছে না তখন তুমি তাকে জোর করে কেন নিয়ে যাচ্ছ? তখন সাক্ষ্য বিরক্ত হয়ে বলে, চৈতি, এখন তুমি চুপ থাকো, তুমি কথার মাঝে আসবে না। চৈতি আরও রেগে গিয়ে বলে, কিন্তু তুমি জোর করে কাউকে তো গাড়িতে তুলতে পারো না। সাক্ষ্য তখন মুখ ঘুরিয়ে নিয়ে শুধু একটা কথাই বলে, এটা আমি জানি কি করতে হবে, তুমি এখানেই থাকো। তারপর গাড়ির দরজা বন্ধ করে সোজা গাড়ি স্টার্ট দেয়। এদিকে তখন চৈতি দাঁড়িয়ে থাকে। গাড়ির ভেতরে ঝিল বসে আছে। সে একদমই চুপচাপ। ওর চোখে তখন অভিমান, ভয় আর কষ্ট সব কিছু একসাথেই মিলেমিশে একাকার। কিছুক্ষণ পর দেখা যায় ঝিল ধীরে ধীরে বলে ওঠে, আপনি এটা কি করলেন? আমি তো বলেছিলাম আমি আমার বাড়িতে ফিরবো, আমি আমার বস্তিতে যাব, আমি আমার বাড়িতে ফিরতে চাই। তখন সাক্ষ্য শান্ত গলায় বলে, তুমি এখন পুরোপুরি সুস্থ নাও ঝিল, তোমাকে এখন আমি আমার বাড়িতে নিয়ে যাব। তুমি এখন আমার বাড়িতেই যাবে, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ওখানেই থাকবে। এ কথা শুনে তো ঝিল অবাক হয়ে যায়। ঝিল তখন বলে, আপনার বাড়িতে? কেন? আমি তো বলেছি সেখানে গিয়ে আমার মানসিক চাপ বাড়বে। কেন এমন করছেন কেন আপনি? তখন সাক্ষ্য বলে, আমি ডাক্তার ঝিল, তোমার শরীরের কী দরকার সেটা আমি অন্য সবার চেয়ে ভালো জানি। তুমি দুর্বল, এখন তোমার নিজের বাড়িতে গিয়ে বিশ্রাম হবে না, তাই তুমি আমার বাড়িতেই থাকবে। ঝিল তখন মাথা নাড়িয়ে বলে, আর ডিভোর্সের বিষয়টা? সেটা তো আপনার মায়ের কথা, চৈতি ম্যামের কথা, সবাই তো ওটাই এখন চাইছে। তখন সাক্ষ্য বলে, ডিভোর্সের বিষয়ে এখন কোনো কথা হবে না। তুমি সুস্থ হবে, তারপর যা সিদ্ধান্ত নেওয়া যাবে। তোমার অসুস্থ অবস্থায় এসব নিয়ে ভাবতেও হবে না। ঝিল আবারও বলে ওঠে, কিন্তু আমি তো কথা দিয়েছি, আমাকে সই করতেই হবে। সাক্ষ্য তখন ধীরে ধীরে বলে, সই করার মতো অবস্থা এখন তোমার হয়নি, তাই এসব এখন একদম ভাববে না। তোমাকে আগে সুস্থ হতে হবে, আর তুমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকবে। ঝিল চোখ নামিয়ে ফেলে এবং সে মনে মনে বলে, এটা কেন করছে? উঠতে না দেওয়ার মতো কোনো বাধ্যবাধকতা তো নেই, তবুও কেন উনি আটকাচ্ছে আমাকে? কিছু সময় পর দেখা যায় গাড়ি এসে থামে সাক্ষ্যর বাড়ির সামনে। তারপর সাক্ষ্য ঝিলকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে আসে। এরপর দেখা যায় সাক্ষ্যর মা সাক্ষ্যকে বলে, দেখছিস না তোর বাবা কেমন করে কথা বলছে? তাহলে তো এসব কথাগুলো আসবেই। তখন চৈতি বলে, আসলে আন্টি, আঙ্কেল এমনভাবে কথা বলছে না যে ঝিল ওই বাড়ির পুত্রবধূ, তাই ঝিলকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু এটা তো ঠিক নয়, বলো, তাহলে আঙ্কেল কেন এমনভাবে কথা বলবে? তখন ঝিল শুনে কাঁদতে থাকে এবং সে মনে মনে খুব কষ্ট পায়। তখনই চৈতি আরও অনেকগুলো কথা শোনাতে থাকে। তখনই সাক্ষর বাবা বলে, শোনো, তোমাকে এত কথা বলতে এখনও কেউ বলেনি, বুঝতে পেরেছো? আর মেয়েটা এখন অসুস্থ, তাই এসব কথাগুলো এখন বলার কোনো মানেই হয় না। এসব কথা তুলতেও চায় না। ও অসুস্থ বলেই ও এখন আমাদের বাড়িতে যাবে, আর সেটা নিয়ে আমি কারোর মুখে কোনো কথা শুনতে চাই না। এই কথা শুনে চৈতি চমকে যায়। ওদিকে সাক্ষর মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো আর বলছি না যে ও যাবে না, কিন্তু তুমি এত বাড়াবাড়ি কেন করছো? কেন এত কথা বলছো? তখনই সাক্ষর বাবা বলে, শোনো, তুমি না একদম বাড়াবাড়ি করবে না। তখনই ঝিল বলে, বড়বাবু। তখন সাক্ষর বাবা বলে, হ্যাঁ মা, বল তুই কী বলতে চাইছিস? তখনই ঝিল বলে, আমি না ওই বাড়িতে যেতে চাই না, আমাদের বাড়িতে যাব আমি, আমি এখানে আর থাকতে চাই না। তখন সাক্ষর বলে, সেটা তো পরে দেখা যাবে, তুই এখন ওখানেই থাকবি। তখন সাক্ষ্য বলে, শোনো ঝিল, তোমাকে আরও কয়েকদিন এখানেই থাকতে হবে, একদম কথা বলবে না।
তুমি কবে যাবে সেটা আমি ঠিক করব। তখন ঝিল বলে, না, এখানে থাকলেও আরও সমস্যা বাড়বে, সেটা আমি চাই না। আমার জন্য এত কথা হোক, আমি সেটা চাই না। আমি বাড়িতেই চলে যেতে চাই। বাড়িতে গিয়ে আমি ঠিক সুস্থ হয়ে যাব। আর তাছাড়া আমি তো বলেছি যে আমি ডিভোর্সটা দিয়ে দেবো আপনাকে। তখন সাক্ষ্য বলে, শোনো ঝিল, তুমি কি করবে কি করবে না সেটা আমি ঠিক করব। তুমি না একদম এই নিয়ে বাড়াবাড়ি করবে না। তখনই সাক্ষর মা বলে, আচ্ছা ঝিল, থাক না কদিন, এখানেই থেকে নে। তারপর তো তুই বাড়ি যাবি, তাই না? তাহলে এত কথা কেন বলছিস? তখনই ঝিল বলে, মামিমা, আমি না আপনাদের বাড়ির কথা বলছি না, আমি আমার বাড়ির কথা বলছি। আমি সেখানেই যাব, আমি অন্য কোথাও যাব না। তখনই সাক্ষর বাবু আর মা চমকে যায়। তখনই দেখা যায় ঝিলের মা বলে, হ্যাঁ, আমাদের মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাব। তখন ঝিল বলে, আর তাছাড়া আমি তো বলেছি যে আমি ডিভোর্সটা দিয়ে দেব, তাই এই কথাগুলো নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। ওদিকে ঝিলের মা বলে, হ্যাঁ, আমার মেয়ে যখন কথা দিয়েছে তাহলে তখন আমার মেয়ে কথা রাখবে। আর তাছাড়া আমার মেয়েকে আমরা যত্ন করতে পারবো, আপনাদের সেই নিয়ে ভাবতে হবে না। তখনই ঝিল বলে, হ্যাঁ, আমি বাড়িতে চলে যেতে চাই। আমি না এখানে আর থাকতে চাই না। আমার বস্তির মানুষের জোড়াজোড়িতে সেদিন সেই বিয়েটা হয়েছিল। আমি তো কথা দিয়েছি যে আমি ডিভোর্স লেটারে সইটা করে দেবো, ডিভোর্স দিয়ে দেবো। ওইদিকে তখন চৈতি এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন সাক্ষর মাও খুশি হয়ে যায় আর বলে, আমি জানি ঝিল, তুই খুব বুদ্ধিমতী, তুই ঠিক নিজের কথা রাখবি, সেই জন্যই তো তোর ওপর আমার এত ভরসা। তখনই এই কথাতে সাক্ষর বাবু বলে, তুমি যদি মেয়েটাকে দেখতে এসে থাকো তাহলে দেখা হয়ে গেছে, এখন চলে যাও। এইসব কথাগুলো নিয়ে এখানে কোনো বলার মানেই হয় না। পরে ওদের এসব ব্যাপার নিয়ে কথা বলে যাবে। মেয়েটা এখন অসুস্থ, তাহলে এই কথাগুলো কেন বলছো বলো তো? ও না হয় বলছে, তার জন্য তোমাদের এসব কথাগুলো তুলতে হবে? আর তাছাড়া ঝিল আর সাক্ষরা কী করবে সেটা ওদের একান্ত পার্সোনাল ব্যাপার। ওদের ব্যাপারে তোমাদের ঢুকতে বারণ করেছে না? তোমরা কেন সব ব্যাপারে ঢুকছো? তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ মা, আমিও তোমাকে বলে দিচ্ছি। আর আমি আর ঝিল যে ডিসিশনটা নেব সেটা আমরা দুজন মিলেই নেব। আমাদের ডিসিশন আমরা নিতে পারি। তোমরা প্লিজ আমাদের কথার মাঝখানে ঢুকবে না। জীবনটা তো আমাদের, তাই আমাদের কি ডিসিশন নেব আমরা ঠিক করব। তাই ঝিল আর আমি নিজেদের ব্যক্তিগত ব্যাপারে কারো কোনো কথা শুনতে চাই না। তখনই ঝিল এই কথাগুলো শুনে চোখ দিয়ে জল পড়তে থাকে। তখনই সাক্ষ্য বলে, ঝিল, তুমি এখানেই থাকবে, এসব নিয়ে পরে ভাবা যাবে। তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। তখনই চৈতি ও কথাগুলো শুনে রাগে ফেটে যায়। তখনই দেখা যায় সাক্ষর দিকে তাকিয়ে থাকে ঝিল আর মনে মনে বলে, কেন আপনিও এরকম করছেন? আপনার সঙ্গে তো আমার ডিভোর্সটা হয়ে যাবারই কথা ছিল, তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? আপনিই বা কেন আটকাচ্ছেন? এটাই তো আমাদের কথা ছিল। আমি আপনাকে কথা যখন দিয়েছি তখন কথাটা রাখবো। তখনই সাক্ষ্য মনে মনে বলে, সব কথা সবসময় রাখা যায় না ঝিল, তখন কি হবে কেউ বলতে পারে না। তারপর দেখা যাবে কদিন পরে ঝিল রেডি হয়ে যায় বাড়িতে যাওয়ার জন্য। তখন সাক্ষ্য এসে বলে, কটা দিন আমাদের বাড়িতে গিয়েও তো থাকতে পারতে ঝিল। তখন ঝিল বলে, না, আমি ওই বাড়িতে যেতে চাই না, আমি আমাদের বাড়িতেই যাব। আর তাছাড়া ওখানে তো আমাকে যেতেই হবে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, যেতে হবে, কিন্তু আমাদের বাড়িতে থাকলে ভালো হতো না? তোমার যত্ন করতেও সুবিধা হতো। তখন ঝিল বলে, কেন, আপনার এত কিসের চিন্তা? আর তাছাড়া হ্যাঁ, আপনার অপারেশনের কাজ ছিল, আপনি অপারেশন করে দিয়েছেন। এবার তো আমাকে আমার বাড়িতে যেতেই হবে, তাই না? পরে হলেও তো যেতে হবে, তাহলে যেটা আমার বাড়িতে সেখানেই তো যাব। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ যাবে, কিন্তু অন্তত 7 দিন তো থাকতে পারতে। তখন ঝিল বলে, না না, আমি আপনাদের বাড়িতে থাকবো না। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে, তোমাকে কিন্তু চেক আপের জন্য এখানে আসতেই হবে। তখন ঝিল বলে, চলে আসবো। কি চিন্তা করছেন, এখানে এসে আমি চেক আপ করে নেব? তখন সাক্ষ্য বলে, কি হয়েছে তোমার? তুমি এরকম কথা কেন বলছো ঝিল? তখন ঝিল বলে, আমি আর কি বলছি, আমার তো যেতেই হবে, তাই না? আপনাকে যে কথাটা দিয়েছি সেই কথাটাও তো আমাকে রাখতে হবে। তাই এগুলো নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তখন সাক্ষ্য বলে, তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে ঝিল, এখন কিন্তু গানটাও গাইতে পারবে না তুমি। তখন ঝিল বলে, জানি তো, যখন বলবেন তখনই না হয় গান গাইবো, আমি কি আর অত কিছু জানি নাকি? তখন ঝিল বলে, আসলে গরিব মানুষ তো, আপনার জীবনটা আপনি সুন্দর করে গুছিয়ে নিন। তখন সাক্ষ্য বলে, কি করে? তখন ঝিল বলে, আমি তো জানি না আপনার জীবন কি করে গুছিয়ে নেবেন, সেটা তো আপনারই জানেন, তাই এসব নিয়ে একদম ভাবতে হবে না। তখনই সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে থাকে। তখন ঝিলকে বলে, আচ্ছা ঝিল, তোমার অপারেশনের আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? তখন ঝিল বলে, কোন কথা? আপনি তো আমাকে কত কথাই বলেছিলেন। তখন সাক্ষ্য বলে, অপারেশনের ঠিক আগে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? তখন ঝিল বলে, না, আমার কোনো কথাই মনে নেই, কি বলেছিলেন আপনি? তখনই সাক্ষ্য বলে, থাক, মনে যখন নেই তাহলে আর মনে করতে হবে না। তখনই ঝিল বলে, আরেকবার বলুন না কথাটা। তখনই সাক্ষ্য বলে, না,
আর বলার দরকার নেই। তখন ঝিল বলে, তাহলে যে কথার প্রয়োজন কিছুক্ষণ পরেই ফুরিয়ে যায়, তাহলে সেই কথাটা মনে করেই বা কী হবে? সেই কথাটা বলারই বা কী দরকার ছিল? তখনই সাক্ষ্য বলে, দরকার ছিল তো, সেই জন্যই তো বলেছিলাম। আচ্ছা, আমি বরং তোমার প্রেসক্রিপশানটা এনে ওষুধগুলো বুঝিয়ে দিই। তখন